ফরিদে, এনসিপি একটা দীর্ঘ পদযাত্রার প্রোগ্রাম দিল এবং সেই পদযাত্রার প্রথম অনুষ্ঠানেই দেখলাম যে সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। তো ওই যে যত দোষ নন্দ ঘোষ দেখলাম যুবলীগের বা ছাত্রলীগের 2 জন অ্যারেস্ট হয়েছে। তো গত 2 বছরে আওয়ামী লীগকে তো ওই ওই অর্থে ফিল্ডে দেখা যাচ্ছে না, তাদের ওইরকম কোনো আর বা ভাঙচুর জ্বালাও পোড়াও সেগুলো আমরা দেখিনি। তো এই এনসিপি এই সময় যে পদযাত্রা কর্মসূচিটা দিল, তারা কি মাথায় রেখে দিচ্ছে যে আসলে এই ধরনের ঘটনা ঘটতে পারে বা এগুলোর তাৎপর্য কি হতে পারে রাজনীতিতে? কেউ কেউ তো মনে করতেছে এনসিপিরা নিজেরাই করেছে, কেউ মনে করতেছে সরকার ঘটিয়েছে, কেউ মনে করতেছে এনসিপি এটা ঘটিয়েছে যাতে তারা নিরাপত্তা পায়। কারণ তাদের এই মুহূর্তে আর তার মামুরা, মানে জলপাই রঙের মামুরা তাদের পাহারা দিচ্ছে না, পুলিশ তাদের পাহারা সরকার তাদের দিচ্ছে না, একটা সলভ করার জন্য করেছে। আবার কেউ বলেছে তারা আক্রান্ত তো হবেই। তো আমার ভাবির পোলারা তো আক্রান্ত হবেই, তারা বাংলাদেশে যে সন্ত্রাস, যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তারা তো যে কোনো জায়গায় আক্রান্ত হবে, জনগণের মুখোমুখি তাদের হতেই হবে। তো তারা তো এইভাবে কয়দিন চলবে? পাহারা দিয়ে তো ভাই রাজনীতি হয় না। সেনাবাহিনীতে আমরা দেখেছি 9 বছর টিকতে পেরেছি, তারপর তো তার পতন ঘটেছে। 9 বছর উপরে তো থাকতে পারেনি। সেনাবাহিনী দিয়েও তো 9 বছর উপরে থাকা যায় নাই। তো এটা তো ঠিকা দিয়ে সেনাবাহিনী কেমনে চলবে? চলতে পারবে না। আমার ভাবির পোলারা যে কাজটা তারা করেছে, এখানে ছাত্রলীগের খায় দেয় কাজ নাই যে এনসিপির ওখানে গিয়ে আমরা এনসিপিকে তারা প্রতিদ্বন্দ্বী মনে করে। ছাত্রলীগ এনসিপিকে তারা কি আওয়ামী লীগকে এনসিপিকে প্রতিদ্বন্দ্বী মনে করে? এরা হলো জামাতের বি টিম, সি টিম, ডি টিম। এদেরকে কি আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বী মনে করে তাদের সাথে যাবে? কারণ যখন জামাত উচ্ছেদ হয়ে যাবে, বিএনপি সরকার থেকে পদের তো হাওয়াতে খুঁজে পাওয়া যাবে না, হাওয়ায় মিশে যাবে, হাওয়ায় মিঠাই মতো। তো বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ তাদের প্রতিদ্বন্দ্বী মনে করবে কেন? বরং যদি এটা জামাতের সাথে সংঘর্ষ হইতো, বিএনপির সাথে হইতো, তাহলে কিছুটা বিশ্বাসযোগ্য যে আসলে তারা প্রতিরোধ করলো কিনা। তো প্রতিরোধ করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এভাবে পরে পরে মার খাবে। আজকে তো জানেন যে আশোক বলেছে যে 61 জন জেলখানায় হত্যা হয়েছে, তার মধ্যে গিয়ে দেখবেন 50 জনই আওয়ামী লীগের লোক। তো এরা তো পরে পরে মার খাবে না, এরা তো পরে পরে এইভাবে নির্যাতিত হবে না, তারা তো একসময় দাঁড়াবেই। আর এরা যখন দাঁড়িয়ে যাবে তখন আমার এই ভাবির ছেলেরা এনসিপি কেন, বিএনপি জামাত কেন, সেনাবাহিনী বেড়াকে গিয়ে পালাইতে হয় তাদের? এটা তো ঘটবেই। সামনে তো আমার ধারণা সামনে হরতাল আসবে, আন্দোলন আসবে, অবরোধ আসবে, এটা আমার ধারণা। জি, বাংলাদেশে গত 1 সপ্তাহে 3 জন নারী খুব আক্রান্ত হয়েছেন, মোটামুটি জাতীয়ভাবে পরিচিত নারী। একজন হলেন মেহের আফরোজ শাওন, আপনি পুরো ঘটনাটা জানেন। আরেকজন হলেন মাহিয়া মাহি, চলচ্চিত্রের নায়িকা। আর আরেকজন হলেন উনি রাজনীতি অঙ্গনে নীলুফার চৌধুরী মনি। 3 জনকে 3টা বিষয়ে আক্রান্ত করা হয়েছে এবং তাদেরকে নিয়ে ট্রল, তাদেরকে নাক মুখ ফাটায় দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা, মানে বিতিকিচ্ছিরি এক কাণ্ড। এইগুলার কি থামার বাংলাদেশের কোন লক্ষণ নাই? থামবে না? মানে এই যে মব সংস্কৃতি, মেয়েদেরকে এরা যদি, যারা এখন ক্ষমতায় বা যাদের সহায়তায় এই সরকার ক্ষমতায় এসেছে, তারা তো নারী বিদ্বেষীদের সহায়তায় ক্ষমতায় এসেছে, মুক্তিযুদ্ধ বিরোধীদের সহায়তায় ক্ষমতায় এসেছে। এরা তো নারীদের নিয়ে ট্রল করবেই, সেটা মেহের আফরোজ শাওন হোক, সেটা মাহি হোক, আর সেটা ব্যারিস্টার রুমিন ফারহান হোক। তারা তো নারীদের বিরুদ্ধে কথা বলবে, কাজ করবে। এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু এগুলো বলে কি তারা ঠেকিয়ে রাখতে পারবে? আর আপনি যেটা বললেন যে মব সন্ত্রাস বন্ধ হবে কিনা, এটা তো বন্ধ হবে না। কারণ ওয়াকার সাহেব নিজেই চাচ্ছেন এটা হোক, তার ছত্র ছায়া এগুলো হয়। বিএনপি চাচ্ছে এগুলো হোক, জামাত চাচ্ছে এগুলো হোক। তো ছত্র ছায়া দিচ্ছে তার জন্যই হচ্ছে। মানে কে এটা প্রকাশ্যে বলতে পারে একজন নারীর কথা, যে তাকে যদি আপনি কি জুতা পেটা করতে পারলে 1 লাখ, রক্ত ঝরাতে পারলে 2 লাখ, এটা তো ফৌজদারি অপরাধ। আপনি তাদের কথা কি বলবো? সংসদে দাঁড়িয়ে এক ফাত্রা মহিলাকে দেখলাম, আমি দুঃখিত এই শব্দ উচ্চারণ করতে, বললো যে শেখ হাসিনাকে সে ইলেকট্রিক শক দিতে চায়। এটা কোনো বক্তব্য হইতে পারে? সংসদে যদি বলে ইলেকট্রিক শক দেবে, আপনি তার ফাঁসি চাইলেও তো আমরা প্রতিবাদ করতাম না, আপনি তার বিরোধী চাইতেই পারেন। কিন্তু ইলেকট্রিক শক দেওয়া হবে, তার মানে তীব্র ঘৃণা, ক্ষোভ। কেন? কারণ তিনি বঙ্গবন্ধুর কন্যা, কারণ তিনি মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির নেতা, এই জন্য তার এত ক্ষোভ। এটা আমরা বুঝি। তিনি কিন্তু জামাতের 71-এর পরাজিত শক্তিকে ইলেকট্রিক শক দিতে চান নাই। কাকে চেয়েছেন? শেখ হাসিনা। কি অপরাধ তার? কয়েকশো মানুষকে তিনি মেরে ফেলেছেন। যারা 30 লক্ষ মারলো তাদের ব্যাপারে কিন্তু তাদের বয়ান আমরা শুনি না। তো এগুলো আমরা মব করতেছে, ভায়োলেন্স করতেছে, সন্ত্রাস করতেছে, অরাজক পরিস্থিতি সৃষ্টি করতেছে, এগুলো বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতাতেই ঘটে।
আমি বারবার বলে থাকি, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া মন্দ কাজ তো দূরের কথা, আপনি একটা ভালো কাজও তো করতে পারবেন না। আপনি ভালো কাজ করে দেখেন তো, বড় কোনো ভালো কাজ আপনি রাষ্ট্রের মদত ছাড়া করতে পারবেন না, খারাপ কাজ তো পারবেনই না। পৃথিবীর যত খারাপ কাজ হয় বড় বড় সবগুলোই রাষ্ট্রের মদত হয়, সম্ভবই না। আপনি গাছের পাতা ছিঁড়তে পারবেন না রাষ্ট্রের যদি পৃষ্ঠপোষকতা না থাকে, রাষ্ট্রের আস্কারা না থাকে। তার জন্য আম্মার জাম্মার শিবির জামাত এই কথাগুলো বলার দুঃসাহস তারা দেখিয়েছে। তাদের পরিবার তাদের আশ্রয় দিয়েছে, তাদের দল তাদের আশ্রয় দিয়েছে, সরকার এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী তাকে আশ্রয় দিয়েছে, আস্কারা দিয়েছে। তার জন্য এগুলো বলতেছে, বলবে যতক্ষণ তারা ক্ষমতা আছে এগুলো বলবে। আবার যখন উল্টো হয়ে যাবে তখন উল্টো হবে, তখন আবার আওয়ামী লীগের হেলমেটের নিচে এই আম্মারেরা পালাবে, ওটা আমরা জানি। জি, আপনার স্থানীয় সরকার নির্বাচনের মোটামুটি তারিখ ঘোষণা হয়ে গেছে। আওয়ামী লীগের লোকজনের কি স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব হবে মনে করেন? আমি মনে করি না তাদের সম্ভব, কারণ তাদের নির্বাচন করতেই দিবে না। কারণ হলো আওয়ামী লীগের মানুষজন যদি, আওয়ামী লীগের কোনো ব্যক্তি যদি নির্বাচন করে তাহলে সবাই ফেল করবে। কারণ এই 17-18 মাসে ডক্টর ইউনূস যা করে গেছে, 4 মাসে বিএনপি যা করেছে, মানুষ অসন্তুষ্ট। যে যতই গল্প করুক, গল্প এক জিনিস, রিয়ালিটি আরেক জিনিস। যদি এই মুহূর্তে আওয়ামী লীগ নির্বাচন, আওয়ামী লীগপন্থী মানুষ নির্বাচন অংশগ্রহণ করতে পারে, তাহলে তাদের জামানত হারানো হতে পারে। তার জন্য তাদের ইলেকশন করতে দিবে না, আসলেই তাদের আক্রমণ করা হবে, দিবেই না। তারা তো বলেছে আওয়ামী লীগকে কোনোভাবেই তারা নির্বাচন করতে দিবে না, তো ঘোষণা করা হয়েছে, তারা করতে দিবে না বলেছে তো। আর তারা পারবেও না, কারণ এরা ইলেকশন করলে ওরা পাশ করবে না, তাই তাদের যে প্রতিহত করবে বর্তমান সরকারে যারা আছে। তাই তাদের মনে করে গত 2টা 15 আগস্ট কিভাবে পালিত হয়েছে আপনি দেখেছেন, বাধার পরেও বাধা বিঘ্নের মধ্যে দিয়ে। এবারের 15 আগস্টে কি নতুন কোনো তাৎপর্য দেখা যাবে বা কোনো চেঞ্জ দেখা যাবে মনে হয়? এই সময় হয়তো ছাত্রলীগ আওয়ামী লীগ বিচ্ছিন্নভাবে কিছু 15ই আগস্ট তারা পালন করবে, কিছু সংঘর্ষ হবে। সরকার তো এটা করতে দিবেই না। যদি করার সুযোগ পায় তাহলে তো সারা দেশে বিশাল প্রভাব পড়বে, এরা ভয় পেয়ে যাবে, করতে দিবে না তারা। আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বঙ্গবন্ধুর 15ই আগস্ট তার শাহাদত বার্ষিকী বা শহীদ দিবস পালন করে শাহাদত বার্ষিকী পালন করার চেষ্টা তো করবেই, কিন্তু খুব একটা সফল হবে বলে আমার মনে হয় না, কারণ নির্যাতন নিপীড়ন করবে। বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জনাব ওয়াকারুজ্জামান, অর্থাৎ জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি সাম্প্রতিক সময় হজ করেছেন। হজ থেকে ফিরে এসে মুখে দাড়ি রেখেছেন। এটা নিয়ে সারা দেশে আলোচনা সমালোচনার কোনো শেষ নেই। আমি প্রথম থেকে এটা নিয়ে আসলে আলোচনা করতে চাচ্ছিলাম না, বিভিন্ন কারণে। প্রথম হলো, সেনাবাহিনীর যে প্রধান, এই পদটি অত্যন্ত সেন্সিটিভ আমাদের দেশে। এটা ভয়ের কারণে নয় বা কোনো সংকোচের কারণে নয়, মূলত রাষ্ট্রীয় কিছু কিছু পদ পদবি রয়েছে যেগুলো সম্মান এবং মর্যাদা রক্ষা করতে হয়, স্পর্শকাতরতা রক্ষা করতে হয়। এটা দেশের সেফটি এবং সিকিউরিটির জন্য। যেমন ধরেন প্রধান বিচারপতি, তারপরে সেনাপতি বা যে কোনো বিচারক, সেটা নিম্ন আদালতের একজন জুনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আমি মনে করি তার সম্মান এবং হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতির যে সম্মান, সবার মধ্যে এই সম্মান রাখার যে বোধ সমপর্যায়ে থাকা উচিত, আমি ব্যক্তিগতভাবে মনে করি। তারপর ধরুন আমাদের দেশে যে সকল সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে, দুর্নীতি দমন কমিশন, অডিটর অ্যান্ড অ্যাকাউন্ট্যান্ট জেনারেল যিনি রয়েছেন সেই অফিসটি, তারপর ধরুন যে সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যারা ভাইস চ্যান্সেলর রয়েছেন, অধ্যাপক রয়েছেন, তাদের প্রতি জাতির একটা মান সম্মান বোধ থাকা উচিত। আমি নিজে এই জিনিসগুলো মেনটেন করি এবং প্রাণান্ত চেষ্টা করি এই সকল বিষয় নিয়ে, অর্থাৎ এই ধরনের ব্যক্তিদেরকে নিয়ে কোনো সমালোচনা না করার জন্য। আমি জানি যে এরা আওয়ামী লীগ করে অনেকে, এরা বিএনপি করে অনেকে, এরা অনেকে ঘুষ খায়, এরা অনেকে দুর্নীতি করে, এদের অনেকের আরো অনেক আজেবাজে অভ্যাস আছে। কিন্তু তারপরেও ব্যক্তিগতভাবে আমি আজকে এতদিন যাবত যে সোশ্যাল মিডিয়াতে আছি, পত্রপত্রিকায় লিখছি, আমি সবসময় সংযত আচরণ করি। তো সেই দিক থেকে জেনারেল ওয়াকারুজ্জামান, তাকে নিয়ে আমি যে কতবারই কথাবার্তা বলেছি, প্রাণান্ত চেষ্টা করেছি পজিটিভ কথা বলার জন্য, কখনো নেতিবাচক কথা গত 2 বছরে বলিনি। তো সেই ভদ্রলোক দাঁড়িয়ে রেখেছেন, এটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। তিনি
নামাজ যদি কোথাও হয়, বঙ্গভবনে কয়েকবার নামাজ পড়েছেন, সেই দৃশ্য সামনে এসছে, তিনি ইমামতি করেছেন। করতেই পারেন, লোকজন বলার চেষ্টা করছেন যে এটা কি ধরনের কথা, তাকে কি আমরা ইমামতি করার জন্য নিয়োগ দিয়েছি নাকি? তিনি সেনাপ্রধান, যুদ্ধের ময়দানে তিনি যুদ্ধ করবেন, তার যদি এত ইমামতি পছন্দ হয় ভালো কথা, তবে বাইতুল মোকাররমে এসে সে খতিবগিরি করে নিতে পারে, এই লোকগুলো তো বলছে। তারপর আবার তিনি যখন দাঁড়িয়ে লেখে এসছেন, সবাই বলার চেষ্টা করছে হায় হায় হায়, এ কি হলো, পুরো সেনাবাহিনীকে সে এখন ইসলামাইজেশনের দিকে নিয়ে গেল। কেউ কেউ জঙ্গিদের মদতটা বলার চেষ্টা করছে, কেউ তাকে আরো বাজে কথা বলার চেষ্টা করছে, অমুকের সাথে সম্পর্ক, তমুকের সাথে সম্পর্ক। কেউ হয়তো তার ব্যক্তিগত ছবিটাকে আরো বিকৃতি করে বলার চেষ্টা করছে, দেখো দেখো দেখো, আগে তো ভালো ছিল, দাঁড়িয়ে রাখার পর এখন কেমন দেখাচ্ছে, কিরকম দেখাচ্ছে। যে যার মতো করে, এখন ইন্টারনেটে তো আপনি যদি এআইকে বলেন যে আমি ওর এরকম একটা ছবি দেন, যে এই ছবিটাকে তুমি এমনভাবে এঁকে দাও যাকে দেখলে মানুষ রাগ হবে, যাকে দেখলে মানুষ গালি দেবে, বা তুমি এভাবে ছবি দেখে দাও যাকে দেখলে মানুষ সালাম দেবে, ওভাবে এআই আপনাকে একটা ছবি এঁকে দেবে। তো এরকম ছবিগুলো মানুষ পোস্ট করছে, অহরহ পোস্ট করছে। এর মধ্যে যারা ইসলামপন্থী রয়েছেন তারা ভীষণ রকম খুশি যে না, এইবারে প্রথম সত্যিকার আমরা একজন সেনাপ্রধান পেলাম যিনি আমাদের জন্য জিহাদে কুল্লিয়া এটি মানে পারফর্ম করতে পারবেন। জিহাদে কুল্লিয়া, একেবারে সর্বোচ্চ জিহাদ। এই দেশটিকে, এই দেশের মানুষকে একেবারে ইসলামের যে পরিপূর্ণ স্বাদ, আহ্লাদ, টেস্ট, রুচি, অভিরুচি যা কিছু বোঝায়, এটা সম্ভবত জেনারেল ওয়াকরুজ্জামানের মাধ্যমে সম্ভব। এদেশে তাদের যে একটা দীর্ঘদিন ইসলামী বিপ্লব, বা তারা যেভাবে স্বপ্ন দেখে, যারা হুজুর আছেন, বিশেষ করে দেলোয়ার হোসেন সাইদি, মানে আমাদের দেশে ইসলামী যারা বক্তা রয়েছেন তাদের সবার মেন্টর, মানে ওনার সুর, তাল, লয়, ওনার যুক্তিকে কপি করেনি এরকম কোনো বক্তা বাংলাদেশে এখন পর্যন্ত আমি দেখিনি। মানে বাংলা সাহিত্যে এখনো পর্যন্ত যেভাবে রবীন্দ্রনাথের প্রভাব, কোনো লেখক কবি কয়েকজন চেষ্টা করেছেন, বুদ্ধদেব বসু চেষ্টা করেছেন, সুকান্ত চেষ্টা করেছেন, তারপর যাকে বলা হয় আরো অনেকে, যেমন ধরুন সুনীল গঙ্গোপাধ্যায় চেষ্টা করেছেন, মাইকেল, মানে রবীন্দ্র যুগে যারা আছেন, কিন্তু তারপরেও ঘুরে ফিরে তারা রবীন্দ্রনাথের কথা বলেছেন, খুব লড়াই করেছেন যে না, আমরা ভুলেও রবীন্দ্রনাথের একটা ট্রু শব্দ উচ্চারণ করব না, কিন্তু নিজের অজান্তে তারা রবীন্দ্রনাথকে মানে অনুকরণ না করে পারেননি। একইভাবে আমাদের ওয়াজের ময়দানে বহু মানুষ আছে যারা দেলোয়ার হোসেন সাইদি, জামাতের যে চিন্তা চেতনা, এই জিনিসগুলোকে তারা অনুসরণ করেন না, অনেক ক্ষেত্রে ঘৃণা করেন। অনেক সময় তাদের মনে করেন যে দেলোয়ার হোসেন সাইদি এবং জামাত যে জিনিসগুলো প্রচারণা করে এগুলো অন ইসলামিক। কিন্তু তিনি যেভাবে মিলাদের টান দিচ্ছেন, যেভাবে সূরা তেলাওয়াত করছেন, যে সকল গল্প বলছেন, কাহিনী বলছেন, হাদিস বলছেন, ওইগুলোকে উপজীব্য করে সাইদি বিরোধী যারা আছে, একজন সিঙ্গেল লোক পাবেন না তাদের ওয়াজের মধ্যে, বক্তব্যের মধ্যে সাইদির সেই বক্তব্যগুলো নেই, সবার মধ্যে আছে। এই জন্য আমি আসলে বাংলাদেশের যেটাকে বলে ওয়াজ বলতে যা বোঝায়, সবসময় এটাকে মনে করি একেবারে এখানে মাস্টার মাইন্ড বলেন, বটবৃক্ষ বলেন, ফাউন্ডেশন বলেন, সেটা সাইদি সাহেবের মাধ্যমে। তো সাইদি সাহেব যেটা বলে আসছেন যে সচিবালয়ে, সেক্রেটারিয়েটে এই মুসলমানের দেশে এমন সেক্রেটারি থাকবে যার মুখে থাকবে দাড়ি, নামাজে রক্ত হবে তিনি দাঁড়িয়ে যাবেন, ইমামতি করবেন, সবাই সচিবালয়ের সবাই তার পেছনে দাঁড়াবে, দুর্নীতি বন্ধ। মুসল্লিরা বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের দেশে কবে এরকম দিন আসবে। তিনি প্রচার করেছেন প্রধানমন্ত্রী হবেন সেই ব্যক্তি যিনি বাইতুল মোকাররমের মিম্বরে দাঁড়িয়ে তিনি খুতবা দিবেন জাতির উদ্দেশ্যে, তিনি জুমার নামাজ পড়াবেন, জাস্ট লাইক হযরত উমরের মতো, আবু বকরের মতো, উসমানের মতো, আলীর মতো। সবাই বলেন আল্লাহ তুমি কবুল করো, এরকম নেতা আমাদেরকে দান করো আল্লাহ। সাইদি সাহেব যদি এরকম প্রধানমন্ত্রী হতেন, এরকম সবাই স্বপ্ন দেখতেন। একই কথা তিনি বলতেন বঙ্গভবনে যে থাকবে তাকে ওইভাবে জামাতে
ইমামতি করতে হবে। এই স্বপ্নটা 80-র দশক থেকে ব্যাপকভাবে মানুষের মধ্যে মানে গ্রথিত হয়েছে, বপিত হয়েছে, মানে গ্রন্থনা করা হয়েছে, উপস্থাপনা করা হয়েছে, এবং ওটা মানুষের মনে মস্তিষ্কে ঢুকে গেছে। ফলে কি হলো, আমরা যখন কোনো মন্ত্রী, মিনিস্টার, কোনো সরকারি কর্মকর্তা, আমলা কারোর মধ্যেই ধর্ম কর্ম দেখি, মুহূর্তের মধ্যে আমরা তাকে খলিফা উমরের পর্যায়ে নিয়ে যাই, এবং সে যে তলে তলে ঘুষ খায়, দুর্নীতি করে, নারী কেলেঙ্কারি আছে, এই জিনিসগুলো আমরা ভাবতেই চাই না, আমরা ওর মধ্যেই সবকিছু দেখি। এইভাবে কিন্তু এই 80-র দশক, 90-র দশক পুরো সময়টা আসছে, এবং আমরা এই স্বপ্নকে লালন পালন করে আসছি। এবং সেই স্বপ্নের মধ্যে অল অন এ সাডেন যখন আমরা ইউনূস জামানাতে দেখলাম যে আমাদের দেশে একজন ক্যাবিনেট সেক্রেটারি আব্দুর রশিদ তার মুখে দাঁড়িয়ে আছে, শেখ হাসিনার জামানাতে একজন ক্যাবিনেট সচিব তার মুখে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, এ তো অনেক ভালো কথা। আবার যখন আমরা এই প্রথম আমাদের অনেক প্রধান বিচারপতি তারা পরিণত বয়সে দাড়ি রাখেন, তো ওটা নিয়ে আসলে কখনো আলোচনা হয়নি। বহু দাড়িওয়ালা প্রধান বিচারপতি ছিলেন, কিছু কতিপয় প্রধান বিচারপতি ছিলেন যাদের দাড়ি এত সুন্দরভাবে মানিয়েছে, বিশেষ করে বিচারপতি মোস্তফা কামাল, আব্বাসউদ্দিন সাহেবের ছেলে। ও মাই গড, মানে যেমনি শিক্ষা তেমনি দীক্ষা, তেমনি কথা, তেমনি চেহারা, সুরত, এবং তার সঙ্গে দাড়ি, এরকম অনন্য ব্যক্তিত্ব সম্পন্ন প্রধান বিচারপতি আমি দেখিনি। বিচারপতি রব ছিলেন, আব্দুর রব ছিল, জাস্টিস রব ছিলেন, অসাধারণ লেখাপড়া জানতেন। তো বিচারাঙ্গনে অনেকে দাঁড়িয়ে রেখেছেন। আবার যে এখন যে প্রধান বিচারপতি আছেন ওনার মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু তার বাবা জাস্টিস আব্দুর রহমান, তার মুখে দাঁড়িয়ে ছিল না। কিন্তু কোনো সেনা প্রধান এইভাবে দাঁড়িয়ে রেখেছেন ক্ষমতায় থাকা অবস্থায়, এটা আমরা দেখিনি। আবার ক্ষমতা থেকে যাওয়ার পর মৃত্যুর আগে দাঁড়িয়ে রেখেছেন, ওইরকম খুব কম ছবি মুখে আসে যে সাবেক সেনা প্রধানরা দাঁড়িয়ে রেখেছে। তো সেই ক্ষেত্রে জেনারেল ওয়াকারুজ্জামান যখন দাঁড়িয়ে রেখেছেন, এটা বাংলাদেশে ভীষণ রকম মানে যারা ইতিবাচক চিন্তা করেন দাঁড়িয়ে নিয়ে, ইসলাম নিয়ে, ইমতিহান নিয়ে, তাদের কাছে তিনি এখন রীতিমতো পীরে কামেল। তার মাধ্যমে মুক্তি, তার মাধ্যমেই বিরাট কিছু একটা হওয়ার সম্ভাবনা, এটা মাঠে ময়দানে হুজুররা প্রচার করা শুরু করে দিয়েছেন। এক বিখ্যাত মানে ইসলামী বক্তা তিনি দেখলাম যে মোদিকে গালাগালি করছেন, তোমরা ভারতীয়দেরকে বলছেন তোমরা আমাদের ওয়াকারুজ্জামান সেনাপ্রধানের দাড়ি নিয়ে কটূক্তি করো, তোমাদের প্রধানমন্ত্রীর মুখে দাঁড়িয়ে তোমাদেরকে লজ্জা লাগে না? পারলে মোদির দাড়ি নিয়ে কোনো কথা বলো। তোমাদের অনেক আর্মি জেনারেল আছে, ফুল জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, ফুল জেনারেল, যারা শিখ সম্প্রদায়ভুক্ত, তাদের মুখে দাঁড়িয়ে আছে। মাথায় লম্বা চুল এবং চুল ঢেকে রাখার জন্য তারা পাগড়ি পরে, মুসলমানদের মতো করে তারা পাগড়ি পরে। কই তাদেরকে তো তোমরা কিছু বলো না, আর আমাদের সেনা প্রধান দাঁড়িয়ে রাখছে, আর এটি নিয়ে তোমাদের এত জ্বলে কেন? এই কথাগুলো কিন্তু বলা হচ্ছে। আর এই কথাগুলো যখন বলা হচ্ছে, এবং আপনি দেখবেন সেনাপ্রধান যখন দেশের বাইরে থেকে দাঁড়িয়ে রেখে বাংলাদেশে ঢুকলেন, সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশের সাদা পতাকা, কলেমা খচিত সাদা পতাকার বন্যা বয়ে গেল, ভীষণ রকম বন্যা বয়ে গেল। এরপর দেখবেন যে তার এই দাঁড়িয়ে রাখার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে তার যে সম্পর্ক, যে একটা সমীকরণ, আমি অন্তত আইকনটাকে যতটা দেখেছি, ওটা আগের মতো মনে হচ্ছে না। মনে হচ্ছে সরকারের পক্ষ থেকে তাকে একটা ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাকে সন্দেহের দৃষ্টিতে দেখা হচ্ছে। অন্যদিকে ভারতীয় মিডিয়া থেকে শুরু করে পশ্চিমা মিডিয়াগুলো, তারা প্রকাশ্যে অপ্রকাশ্যে, বিশেষ করে বেশ কিছু ইউটিউবাররা নানা রকম কথাবার্তা বলার চেষ্টা করছেন, কিন্তু ওয়াকারুজ্জামান বা সেনাপ্রধানের পক্ষ থেকে আসলে কোনো রকম প্রতিক্রিয়া দেখানো হচ্ছে না। এরই মধ্যে পুলিশ আবার নতুন করে জঙ্গি ধরার যে অ্যাকশন, এটা শুরু করেছে। আর এটা তখনই শুরু করা হলো যখন একদিন পরে, যার একদিন আগে 4 তারিখে, জুলাই মাসের 4 তারিখে খুব মহা ধুমধাম করে আমাদের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজাতে আমেরিকার জাতীয় দিবস পালিত হলো।
সেখানে আমেরিকান বাহিনী লেফট রাইট করলো, তাদের অর্কেস্ট্রা দল, সেনাবাহিনী, মার্কিন সেনাবাহিনী অর্কেস্ট্রা দল সেখানে জাতীয় সঙ্গীত বাজালো। অনেকটা ছোট আকারে হলো গার্ড অব অনার দেওয়ার চেষ্টা করা হলো। ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি সেই গার্ড অব অনার গ্রহণ করলেন। আমন্ত্রিত অতিথিরা সেই আমেরিকার বন্ধুত্ব, আমেরিকার শ্রেষ্ঠত্ব এবং আমেরিকার প্রয়োজনীয়তা নিয়ে বিশাল বিশাল বয়ান তৈরি করলেন। আর তার ঠিক 2 দিন পরে কি হলো, সঙ্গে সঙ্গে এই কি একটা নতুন সংগঠনের তারা ওই কুম্ভকেরাত শিখছিল, তাদেরকে গ্রেপ্তার করা হলো 15-16 জনকে, এবং এটা খুব একদম লাইমলাইটে চলে আসলো। তাহলে বোঝার চেষ্টা করুন যে পরিস্থিতি কোথায় চলে গেছে, এবং এইগুলো নিয়ে আলোচনা না করলে অনেকগুলো বিষয় অপূর্ণ থেকে যায়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।